নমস্কার, আমি পার্থ সারথী মুখোপাধ্যায় আর আপনারা দেখছেন আমার নতুন ইউটিউব চ্যানেল সঙ্গে পার্থ সারথী। সারের যে নির্বাচনী কাজকর্ম তার চূড়ান্ত তালিকা প্রকাশ করার কথা 28শে ফেব্রুয়ারি, কিন্তু এখনো পর্যন্ত যা পরিস্থিতি তাতে 28শে ফেব্রুয়ারি তারিখে সম্ভবত এই চূড়ান্ত তালিকা প্রকাশ করা সম্ভব হবে না বলেই মনে করছেন অনেকে। সেক্ষেত্রে কি হতে পারে? ভোট ঠিক সময় হবে তো? যেই তালিকা প্রকাশ হবে সেই তালিকায় শেষ পর্যন্ত কত মানুষের নাম বাদ যাবে? যাদের নাম বাদ যাবে তারা কি কোনোভাবে আর নাম তুলতে পারবেন না? তারা কি ভোট দিতে পারবেন না? ইত্যাদি নানান প্রশ্ন দানা বাঁধছে বিভিন্ন মহলে। যাদের নাম বাদ যাচ্ছে, যাদের নাম বাদ যেতে পারে, তারাও ইতিমধ্যে যথেষ্ট দোলাচলের মধ্যে, যে শেষ পর্যন্ত যাবতীয় বৈধ নথিপত্র থাকা সত্ত্বেও তারা ভোট দিতে পারবেন কি না ইত্যাদি প্রশ্ন উঠছে সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল, বহু মানুষের মনে। এই সমস্ত নিয়েই আজকের ভিডিও। চলে আসি মূল বিষয়ে। সব মিলিয়ে ইতিমধ্যেই 58 লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে যেমন বাদ গেছে, তার সঙ্গে আরো লাখ দশেক যুক্ত হলে সংখ্যাটা প্রায় 70 লক্ষের আশেপাশে গিয়ে দাঁড়াতে পারে। অনেকে মনে করছেন সংখ্যাটা শেষ পর্যন্ত 1 কোটিও যদি গিয়ে দাঁড়ায় তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। শেষ পর্যন্ত কি হবে কি হবে না তার জন্য অপেক্ষা কিছুদিন করতেই হবে, কিন্তু একেবারে শেষ মুহূর্তে অর্থাৎ 28শে ফেব্রুয়ারি যে ভোটার তালিকা অর্থাৎ সংশোধিত ভোটার তালিকা প্রকাশ করার যে দিন নির্ধারিত হয়েছিল, সেই তালিকায় শেষমেশ সেটা থাকবে কি না, অর্থাৎ 28শে ফেব্রুয়ারি তালিকাই ওই তালিকা প্রকাশিত হতে পারবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। এবং 28শে ফেব্রুয়ারি যদি সংশোধিত তালিকা প্রকাশিত না হয়, চূড়ান্ত তালিকা প্রকাশিত না হয়, সেক্ষেত্রে ভোট কি পিছিয়ে যাবে নাকি ভোট হবে না? প্রথমে জানা দরকার যে সংবিধান অনুযায়ী এবং যে নির্ধারিত মেয়াদ চলতি বিধানসভার শেষ হচ্ছে তার তারিখ হচ্ছে 7ই মে 2026, অর্থাৎ কিনা 7ই মে 2026 তারিখের মধ্যে যাবতীয় নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এবং নতুন যে সরকার আসবে তাদেরকে শপথ নিতে হবে। নতুন সরকার গঠিত হয়ে যেতে হবে 2026 সালের অর্থাৎ চলতি বছরের 7ই মে তারিখের মধ্যে। তার আগে গেজেট নোটিফিকেশন, অর্থাৎ কিনা যে গেজেট নোটিফিকেশনের মাধ্যমে ইলেকশনের দিনক্ষণ ঘোষণা হবে সেই সময় এবং তারপর সম্পূর্ণ হতে অর্থাৎ পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ হতে নির্ধারিত একেবারে নিয়ম মেনে 45 দিন অন্তত পক্ষে গ্যাপ রাখা প্রয়োজন, অর্থাৎ 45 দিন সময়ের মধ্যে ভোট করা এবং তারপর সরকার গঠন করা, শপথ নেওয়া ইত্যাদি সমস্ত বিষয়টা ওই সমস্ত কিছু নিয়ম মেনে 7ই মে তারিখের মধ্যে হয়ে যেতে হবে। অর্থাৎ সব মিলে 30 দিন, তার সঙ্গে আরো 15 দিন গিয়ে দাঁড়াচ্ছে 1.5 মাস। অর্থাৎ 7ই মে তারিখের আগে 1.5 মাস সময় মোটামুটি ন্যূনতম হাতে রাখা প্রয়োজন। ফেব্রুয়ারি মাসের 28 তারিখ থেকে যদি 28 তারিখ পার হয়, অর্থাৎ 1 মার্চ থেকে 1 এপ্রিল পর্যন্ত হয় 30 দিন এবং তারপর এপ্রিলের 15 তারিখ অর্থাৎ 45 দিন, সব মিলিয়ে এপ্রিলের মাঝামাঝি গিয়ে দাঁড়াচ্ছে। সময়সীমা চূড়ান্ত হচ্ছে কিন্তু 7ই মে। আর 7ই মে যদি কোনোভাবে ভোট হয়ে গিয়ে সরকার গঠিত না হয় সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে কিন্তু সংবিধান মেনে চলতে গেলে পরে অবশ্যই একদম প্রায় অটোমেটিক ভাবে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে। দেশের আইন, দেশের সংবিধান তাই বলছে। সেদিকে কি পরিস্থিতি যেতে পারে? বিশেষ করে বিজেপির রাজ্য নেতৃত্বের একাংশ তেমন কথা মনে করছেন। যদি এই সার প্রক্রিয়া সম্পূর্ণ হতে না পারে, কোনোভাবে যদি তাতে গলদ থেকে যায়, সংশোধিত তালিকা যদি চূড়ান্ত প্রকাশ হতে না পারে, ক্রমশ পিছোতে থাকে এবং পিছোতেই থাকে নজিরবিহীনভাবে, সেক্ষেত্রে কিন্তু একেবারেই
যে ভোট করা এবং তারপর সরকার গঠনের যে প্রক্রিয়া, এই পুরো বিষয়টি ৪৫ দিনের মধ্যে যদি করা সম্ভব না হয় তাহলে আইন অনুযায়ী সেই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হয়। রাজ্য বিজেপি কি তাই চাইছে? অর্থাৎ রাজ্য বিজেপির একাংশ নিশ্চিতভাবেই তেমনটা চাইছেন। রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হলে কেন্দ্রীয় বাহিনী আসবে, কেন্দ্রীয় বাহিনী দিয়ে আবার ৬ মাস পরে রাষ্ট্রপতি শাসন বা আগামী ৩ মাস পরে আবার পরবর্তীকালে রাষ্ট্রপতি শাসন জারি হবে। রাষ্ট্রপতি শাসন জারি হলে তারপর সেক্ষেত্রে কি হবে সেটা পরবর্তী বিষয়, কিন্তু একটা বিষয় নিশ্চিত যে রাষ্ট্রপতি শাসন জারি হলে সেক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনী প্রয়োগ করে গোটা রাজ্যে নির্বাচন হবে এবং সেক্ষেত্রে সেটাকেই বৈতরণী হিসেবে, অর্থাৎ নির্বাচনী বৈতরণী পার করা বা ক্ষমতায় আসার জন্য একেবারে শেষ অস্ত্র হিসেবে মনে করছেন রাজ্য বিজেপির একাংশ। তবে সত্যি সত্যিই তেমনটা হবে কি না তা নিয়ে ভাববার প্রচুর অবকাশ রয়েছে। তার কারণ আমি একটু আগেই হিসেব করে দেখালাম যে হাতে এখনো যথেষ্ট বেশ কিছুটা সময় রয়েছে এবং যদি ২৮শে ফেব্রুয়ারি তারিখেও সারের যে চূড়ান্ত ভোটার তালিকা তা যদি প্রকাশ না হয়, যদি আরো দিন ৭ মতো সময় হাতে নেওয়া যায় তাহলে পরে সেক্ষেত্রেও কিন্তু খানিকটা সময় থেকে যাচ্ছে। কেননা মনে রাখতে হবে যে ১ মার্চ থেকে ১ এপ্রিল ৩০ দিন এবং ১ এপ্রিল থেকে ১ মে সেক্ষেত্রে আরো ৩০ দিন, অর্থাৎ ৩০-৩০-৬০ দিন হাতে সময় থাকছে। ১ মের পর থেকে আরো ৭ দিন, অর্থাৎ ৭ই মে হচ্ছে নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করে আমি যেরকম বললাম যে নতুন সরকার গঠনের, নতুন সরকারের শপথ নেওয়ার একেবারে চূড়ান্ত সময়সীমা, চূড়ান্ত দিন। অর্থাৎ দেখা যাচ্ছে ৬০ দিন পার হয়ে যাওয়ার পরেও আরো ৭টা দিন হাতে থাকছে, সব মিলিয়ে ৬৭ দিন। কিন্তু মিনিমাম যে কাট অফ টাইম সেটা ৪৫ দিন হাতে থাকা প্রয়োজন। কিন্তু আমরা সবাই জানি যে ভোট প্রক্রিয়া সম্পন্ন করতে গেলে পাশাপাশি আরো বেশ কিছু সময় লাগে, যেমন কেন্দ্রীয় বাহিনী আসা ইত্যাদি আরো বহু কিছু আমরা জানি। এই পুরো ঘটনার জন্য দায়ী কারা? একথা একেবারে বোঝার জন্য কোনো বুদ্ধিমান হওয়ার প্রয়োজন হয় না যে নিশ্চিতভাবে নির্বাচন কমিশনের কাছে, অর্থাৎ একেবারে নির্বাচন কমিশন ঠিক কিভাবে এগোবে, বিশেষ করে পশ্চিমবঙ্গের মতো রাজ্যের ক্ষেত্রে সেখানকার জনবিন্যাস, সামাজিক পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি, বিভিন্ন এলাকার যে সীমান্ত রয়েছে, একেবারে বর্ডার ঘেরা এলাকা যে সমস্ত রয়েছে সেই সমস্ত এলাকাতে কি ধরনের প্রস্তুতি নেওয়া উচিত, এলাকার মানুষের মনোভাব কিরকম, এলাকার যে জনবিন্যাস সেখানকার কিভাবে সেখানে মানুষ থাকেন, পরিস্থিতি কিরকম, সমস্ত কিছু বিষয়ে কিন্তু নির্বাচন কমিশনের যে সমস্ত আধিকারিকরা রয়েছেন তাদের কাছে সুস্পষ্ট কোনো খবর ছিল না এবং এক কথায় গ্রাউন্ড ওয়ার্ক করা হয়নি। আগে থেকে যে সমস্ত চিন্তা ভাবনা করে যে কাজ করা উচিত, যে পরিকল্পনা গ্রহণ করা উচিত যাতে এতটা সময় লাগতো না, সে ধরনের কোনো পরিকল্পনাই কিন্তু গ্রহণ করা হয়নি। নির্বাচন কমিশন যদি আগে থেকে পরিকল্পনা করত কিভাবে এগোনো যায়, পরিস্থিতি কিরকম, রাজ্যের জনবিন্যাস কিরকম, রাজ্যের ভৌগোলিক অবস্থা কিরকম, কি ধরনের পরিস্থিতিতে কেমন করে এগোনো যেতে পারে যাতে মানুষ হ্যারাস না হন, মানুষকে হেনস্থা করা না হয়, বিভিন্ন নথি যাচাইয়ের সুযোগ নিয়ে যাতে হয়তো বিলম্বের পরিস্থিতি যাতে তৈরি না হয় ইত্যাদি, সমস্ত যেভাবে মানুষ একরকম নাকাল হয়ে চলেছেন ক্রমাগত, তার হাত থেকে বেরিয়ে আসা যেত এবং তুলনায় এখনকার থেকে অনেকটা কম সময় লাগতো। এমনকি যে সমস্ত সরকারি আধিকারিকরা এই কাজগুলি করছেন তাদেরকেও এত চাপের মুখে পড়তে হতো না, দেখতে হতো না এত মানুষ কেউ আতঙ্কে, কেউ কাজের চাপে, কেউ নানান ভয়ে, নানানভাবে তারা আত্মহত্যা করছেন, কেউ করে ফেলেছেন, এই ধরনের ঘটনার মুখোমুখি কিন্তু হতে হতো না। এই পুরো বিষয়টা থেকেই কিন্তু বেরিয়ে আসা যেত। আজ তাহলে এই পর্যন্তই। কেমন লাগলো আজকের ভিডিও আপনারা অবশ্যই মন্তব্য করে জানাবেন। অবশ্যই বলবো সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করে পৌঁছে দেবেন আরো বহু মানুষের কাছে। আজ তাহলে এই পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন।